নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নির্বাচনী সংস্কার বা এসআইআর নিয়ে বিরোধীদের তীব্র চাপ ও টানা অচলাবস্থার পর অবশেষে 9 ডিসেম্বর লোকসভায় 10 ঘন্টা দীর্ঘ আলোচনায় রাজি হয়েছে দুই পক্ষ। ভোট প্রক্রিয়া থেকে শুরু করে এসআইআর সংক্রান্ত মৃত্যুর অভিযোগ সবকিছু ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই বিতর্ক সংসদের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। 9 ডিসেম্বর লোকসভায় অনুষ্ঠিত হবে নির্বাচনী সংস্কার বা এসআইআর নিয়ে 10 ঘন্টার বিস্তৃত আলোচনা। গত 2 দিন ধরে এসআইআর ও ভোট কারচুপির অভিযোগ নিয়ে তাৎক্ষণিক আলোচনার দাবিতে সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল বিরোধীরা। তবে মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বিরোধী দলের বৈঠকের পর এই বিষয়ে আলোচনার দিন ধার্য করা হয় 9 ডিসেম্বর। লোকসভায় এসআইআর নিয়ে দীর্ঘ আলোচনার সিদ্ধান্ত শুধু সংসদীয় ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিবেশে বিরোধী ও সরকার পক্ষের টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষক মহল। শীতকালীন অধিবেশনের প্রথম 2 দিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, এসআইআর সংক্রান্ত মৃত্যু এবং ভোট কারচুপির অভিযোগ। বিরোধীরা তাৎক্ষণিক আলোচনার দাবিতে অনড় থাকায় একাধিকবার স্তব্ধ হয়ে পড়ে সংসদের কার্যক্রম। এই প্রেক্ষাপটে স্পিকার ওম বিড়লার মধ্যস্থতাও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দুই পক্ষকে আলোচনার টেবিলে এনে আগামী দিনে সংসদ যেন বাধাহীনভাবে চলে তা নিশ্চিত করেছেন অধ্যক্ষ। এর ফলে বিরোধীদের দাবির বৈধতা এক প্রকার স্বীকৃতি পেলেও আলোচনার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে করে তার রাজনৈতিক বার্তা আরও প্রাসঙ্গিক করতে চাইছে সরকারও। বিশেষত এসআইআর বিতর্কের আগে 8 ডিসেম্বর বন্দে মাতরমের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে 10 ঘন্টার বিশেষ আলোচনার আয়োজন সরকারের সাংস্কৃতিক রাজনৈতিক অবস্থানকে সামনে আনার কৌশল বলেই দেখছেন বিশ্লেষক মহল। এদিকে এসআইআর প্রক্রিয়ায় 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে বলে সংসদে চাপ বৃদ্ধির অন্যতম প্রধান যুক্তি দিয়েছে বিরোধীরা। এটি ভোট ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর প্রশ্ন তুলে নতুন করে। এসআইআর নিয়ে আলোচনা শুধু সংসদীয় বিতর্ক নয়, ভারতের ভবিষ্যৎ নির্বাচনী কাঠামোর দিক নির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপও হবে এই আলোচনা। এক্ষেত্রে সরকারের ওপর দায় থাকবে অভিযোগের জবাব দেওয়ার, যেখানে বিরোধীদের সামনে সুযোগ থাকবে ইস্যুকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান হামলা, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে আয়োজিত আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ করেছে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দীর্ঘ 28 বছরেও পূর্ণ বাস্তবায়িত না হওয়ায় এবং সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রামের আদিবাসীদের জনগণের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতিকে নীরব গণসংহার বলে আখ্যায়িত করে সংগঠন। চুক্তি বাস্তবায়ন, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি ও চাকমা জনগণের আন্দোলনকে সহযোগিতার আহ্বান জানানো হয় সভায়। বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হামলা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ভিত্তিক মানবাধিকার সংগঠন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন। সংগঠনের উদ্যোগে হিউম্যান রাইটস সিচুয়েশন অব দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ ইন দ্য লাইট অফ চিটাগাং হিল ট্র্যাক্স অ্যাকর্ড শীর্ষক এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামের সংকট ও চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড ও হয়রানির মতো ঘটনা দীর্ঘ দিন ধরে চললেও বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয়নি। বিশেষত 2024 ও 2025 সালে বিভিন্ন সাম্প্রদায়িক হামলায় চাকমা আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট ধ্বংস এবং সেনা গুলিতে একাধিক যুবকের নিহত হওয়ার ঘটনা উঠে আসে আলোচনায়। 1997 সালের ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পেরিয়ে গেলেও এর মৌলিক অধিকাংশ ধারা আজও বাস্তবায়ন হয়নি, বরং সামরিক তৎপরতা, ভূমি বেদখল ও স্যাটেলারদের বসতি স্থাপনে দুর্বিষহ হয়ে উঠেছে আদিবাসীদের জীবনযাত্রা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। স্যাটেলাররা যেখানে আদিবাসী মহল্লায় গিয়ে হামলা করে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী যায়, সেনাবাহিনীর মদতেই এই যে স্যাটেলাররা সেখানে বিভিন্ন উৎপাত করছে, দাঙ্গা করছে, এই ব্যাপারগুলি আছে। এই সেনাবাহিনী সহ এই একটা যে
ঘটনা হয়েছিল, সেখানে গুলি করেছিল সেনাবাহিনীর লোকরা, সেখানে 3 জন আদিবাসী মারা গেছে। এখান থেকে কি 97-এর 2রা ডিসেম্বর তারিখে এই শান্তি চুক্তি হয়েছিল এবং বর্তমানে 28 বছর পরিপূর্ণ হলো, এরপরে হবে 29 বছর। এই কিন্তু এখনো এই যে শর্তগুলি, ধারাগুলি, শান্তি পূরণের 72টি ধারার মধ্যে তাদের সেখানে ওই যারা চুক্তি করেছে তাদের মতে, আদিবাসীদের মতে এই 25টির মতো 3 ভাগের 1 ভাগ মাত্র পূরণ হাতে নিয়েছে, পূরণ করছে, সবগুলি পরিপূর্ণ হয়। আপনার পরিচয়টা? আমি এইসব কার্যকলাপ শুধু চাকমা জনগোষ্ঠীর অস্তিত্বই বিপন্ন করছে না, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য তৈরি করছে হুমকি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। বক্তাদের মতে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে এক ধরনের নীরব গণহত্যা চলছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ জরুরি। তা না হলে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বলেও জানিয়েছেন সংগঠন। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে শান্তি চুক্তি, এগুলো যদি সঠিকভাবে কার্যকরী করা না হয়, তাহলে সেখানকার যে আদিবাসীরা কোনোদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, তারা নিঃশেষ হয়ে যাবে এবং সরকার সেই চেষ্টাই করছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন চাপ, মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার কর্মী, বিভিন্ন এই যে রাষ্ট্র এবং জেনেভা সহ জাতিসংঘ সহ তাদের উপর চাপ সৃষ্টি করে এই যে চুক্তি, সেই চুক্তির শর্তগুলো যাতে সঠিকভাবে রূপায়ণ করে। এই চুক্তি রূপায়ণ না হলে আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে নির্মূল হবে, এটা নিশ্চিত। এই কারণে আমরা যারা এখানে এই মানবাধিকার সংস্থা আমরা একটা করেছি, এই যে CSP, ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন, আমরা 3-4 বছর যাবত করে আসছি। আমরা আমাদের দাবি হচ্ছে সেখানে যাতে শান্তি ফেরার জন্য এই দাবিগুলি পূরণ করা হয়। এটা বিভিন্ন মহল থেকে এটা উত্থাপন করা উচিত এবং বাংলাদেশ যাতে কার্যকরী করতে বাধ্য হয়, সেই অবস্থাটা সৃষ্টি করা দরকার। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ, পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা, আদিবাসী জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে সর্বাত্মক সহায়তা প্রদান করার দাবি জানিয়েছে সংগঠন। আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পেলে পার্বত্য চট্টগ্রামের শান্তি, ন্যায় বিচার ও জাতিগত বৈষম্য রক্ষার পথ সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। এক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও সব ধরনের আধুনিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার রাজধানীর বেসরকারি একটি হোটেলে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। তো কিছুদিন আগে আমার মনে আছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যারা প্লেয়াররা এখানে এসেছিলেন ইন্ডিয়া লেভেলে, ওনারা বলছিলেন যে আমরা ভাবতে পারি না ওয়েস্ট বেঙ্গলে এইভাবে ডেভেলপমেন্ট নেই। একদম পরিষ্কারভাবে আমার বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের ডেভেলপমেন্ট নেই। আমাদের ছোট্ট রাজ্য, ওরা অবাক হয়ে গেছে যে এতগুলো প্রায় 12টা থেকে 13টার মতো, প্রায় অনেকটা তো শুরু হয়ে গেছে, কয়েকটা আরো কাজ হবে না। এত সুন্দর লাগে যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ আমরা করছি, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে প্রপার ট্রেনিং। আমার সম্পর্কে আপনারা একটু আগে বলেছেন, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত, যে প্র্যাকটিসের কোনো অপশন থাকতে পারে না, যত বেশি যে কোনো সাবজেক্টে হোক, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে প্র্যাকটিসের উপর কিছু হয় না। প্র্যাকটিস মানে কি, মানে উচ্চ গ্রামের প্র্যাকটিস হতে হবে। এরকম না যে কোনো রকমে আমি দৌড়লাম চলে এলাম, এরকম না। উচ্চ গ্রামের যা যা এর বেস্ট এখন ইন্টারন্যাশনাল লেভেলে যা যা আছে সেইগুলো আমাদের এখানে আনতে হবে। আমি প্রণব বাবুকে আমি বলবো এবং ফুল টিমকে আমি বলবো, আমাদের সরকারের তরফ থেকে আমাদের যা যা হেল্পের দরকার, আমরা চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের এই বিভিন্ন
যে সমস্ত সাবজেক্ট আছে সবকটাতে কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য স্থান আমরা এসেছি। রাজ্যে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনে 140 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজ দুটি চালুর লক্ষ্যে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক রাজ্যে একটি আয়ুর্বেদ মেডিকেল কলেজ এবং একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য মোট 140 কোটি টাকা অনুমোদন করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজে দুটি চালুর লক্ষ্যে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে রোড ম্যাপ চূড়ান্তকরণ সহ প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য স্বাস্থ্য সেবা এবং মেডিকেল শিক্ষা আরও শক্তিশালী করতে এই উল্লেখযোগ্য সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও ইয়াদবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দুই প্রতিষ্ঠান চালু হলে ত্রিপুরার শিক্ষার্থীদের বিকল্প চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত খুলবে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও আরও গতিশীল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলাকে বৃহত্তর আগরতলা রূপে বিস্তৃত করার উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে শহরে বর্তমান আগোছালো নগর পরিকাঠামোকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। স্মার্ট সিটির কাজেই যেখানে পরিকল্পনার অভাব চোখে পড়ছে, সেখানে 49টি পঞ্চায়েত যুক্ত করে মাস্টার প্ল্যান কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় বাড়ছে বিশেষজ্ঞ এমনকি সাধারণ নাগরিকদের মধ্যে। রাজধানী আগরতলার প্রশাসনিক বিস্তৃতি আরও এক ধাপ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শহরকে বৃহত্তর আগরতলা রূপে গড়ে তুলতে মোট 49টি পঞ্চায়েত এলাকাকে আগরতলা পুর নিগমের আওতায় আনার শুরু হয়েছে প্রক্রিয়া। এই উদ্দেশ্যে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে মাস্টার প্ল্যানের প্রাথমিক রূপরেখা তৈরির বিষয়ে হয়েছে আলোচনা। পরিকল্পনাটি নিয়ে বিভিন্ন মহলের মতামত সংগ্রহের পর চূড়ান্ত অনুমোদন মিললে শুরু হবে কাজ। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে বিস্তর সংশয়। কারণ যে মূল আগরতলা এখনো পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার সমস্যায় জর্জরিত, সেই শহরকেই সামাল দিতে পারছে না প্রশাসন। ফলে বৃহত্তর আগরতলার স্বপ্ন ঠিক কতটা বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন। আগরতলা পুরসভার সূচনা লগ্নে ছিল মাত্র 17টি ওয়ার্ড। রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে ওয়ার্ড সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়ায় 35, পরে 51। এরপর পুরসভা উন্নীত হয় পুর নিগমে। কিন্তু ওয়ার্ড বৃদ্ধি পেলেও জনপরিষেবার মান যে সমান্তরালভাবে বাড়েনি তা আজ স্পষ্ট। বহু এলাকায় এখনো জরাজীর্ণ রাস্তা, অপ্রতুল আলো, অপরিকল্পিত জল সরবরাহ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা যেন স্মার্ট সিটির অংশ। 12টা নাগাদ তারা যখন পিলারগুলি তুলতে গেছিল, প্রথম একটা পিলার তুলছে, দ্বিতীয় পিলার তুলতে গিয়ে ডজারতে টান দিছে। টান দেওয়ার পরে গিয়েছিল ওই তারার ওই যে নিচে যে কেবল কি আছে ওই দিকে তারা ইয়ে করতে গেছে। গ্যাসের পরে গ্যাস লাইন থেকে পুরো গ্যাসের ফুল উপরে উঠতে গ্যাস প্রচন্ড পরিমাণে গ্যাস মানে ইয়ে আরম্ভ হয়ে গেছে। ভাগ্য ভালো ইলেকট্রিসিটি লাইনটা অফ ছিল, যার জন্য কোনো দুর্ঘটনা বেশি করতে পারেনি। এইটুকু আমার চোখের দেখা আর কি। এই যে ড্রেন থেকে তো বাইরে যে জায়গাটা কাটা, হ্যাঁ ড্রেন কাটতে গিয়ে এসে এখানে যে দুটো পিলার ছিল, পুরনো পিলার, এই পিলারটি তুলতে গেছে, একটা পিলার উঠাইছে, উঠে দ্বিতীয় পিলারটি তুলতে গিয়ে যখন ডজার 1.5 টাকা দিয়ে মাল সুদ্ধা নিয়ে উঠছে, আর নিচে যে কেবেল আছে গত কেবেল সুদ্ধা মানে কোনো উঠাইতেছে তারা। এবং কেবেলটা কেন উঠেছে তাদের ব্যক্তিগত ব্যাপার, যে আমি জানি না, কিন্তু ওইটা তুলতে গিয়ে এসে এই ঘটনাটা ঘটল। রাজাবলের সুসংগঠিত পরিকল্পনার কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছে, যেখানে স্মার্ট সিটির কাজেও রয়েছে তীব্র অসন্তোষ। রাজধানীতে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চললেও নাগরিকদের অসন্তোষ চরমে। বিভিন্ন কাজ পরিকল্পনাহীন, ড্রেন বারবার ভেঙে পুনর্নির্মাণ, অর্থের অপচয়, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণ ইত্যাদি বিষয়গুলো যেন বিদ্রুপ করছে গোটা পরিকল্পনাটির ওপর। ফলে শহর যেন হয়ে উঠেছে কংক্রিট আর যানজটের নগর, এমন অনুভূতি শহরের বাসিন্দাদের। নাগরিক পরিষেবার প্রাথমিক দায়িত্ব কর্পোরেটরদের হলেও শহরে বড় অংশের মানুষ নিজেদের ওয়ার্ডের কর্পোরেটরদের নাম পর্যন্ত জানেন না। নাগরিকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে দায়িত্ববোধের চেয়ে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাচ্ছে বেশি। এদিকে স্মার্ট সিটি হলেও
আগরতলায় নেই কার্যকর গণপরিবহন ব্যবস্থা, ফলে ব্যক্তিগত যানবাহনের উপর বাড়ছে নির্ভরতা, আর তার সাথে বাড়ছে যানজট, যা পরিণত হচ্ছে প্রতিদিনের দুর্ভোগে। এই পরিস্থিতিতে সূর্যমণিনগর, আনন্দনগর, রানীর বাজার, গান্ধীগ্রাম এই বিস্তৃত অঞ্চলে বৃহত্তর আগরতলার ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নেওয়া হলেও নানা মহলে আশঙ্কা, নতুন প্রকল্প মানে নতুন বাজেট, নতুন বরাদ্দ, আর তার সাথে থাকছে বাড়তি কমিশনবাজি ও অনিয়মের সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন নির্মাণ প্রকল্প, বিশেষত সড়ক নির্মাণকে ঘিরে আম জনতার অভিজ্ঞতা তেমন আশাব্যঞ্জক নয়। সার্বিকভাবে বলতে গেলে মূল আগরতলারই যখন নেই কোনো স্পষ্ট বাস্তবসম্মত নগরায়ণ পরিকল্পনা, যেখানে স্মার্ট সিটির কাজ জনগণের আস্থার জায়গা হারিয়েছে, তখন বৃহত্তর আগরতলার মাস্টার প্ল্যান বাস্তবে কতটা রূপায়িত হবে তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষেরও। এই পরিকল্পনা কি সত্যিই রাজধানীর ভবিষ্যৎ গঠন করবে, নাকি রাজনৈতিক ঘোষণাই হয়ে থাকবে এর শেষ পরিণতি, সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পৃথক ত্রিপুরাল্যান্ডের রাজ্য গঠন ও ১২৫তম সংবিধান সংশোধনী বিল ২০১৯ দ্রুত পাশের দাবিতে আগামী ১৫ ডিসেম্বর নয়াদিল্লির যন্তর মন্তরে একদিনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস ও ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ আইপিএফটির যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দীপুরমা। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এতে যোগ দেবেন। ত্রিপুরা থেকে প্রায় ১০০ জন প্রতিনিধি পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। টিটিএডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলে উন্নীতকরণের দাবিও জোরালোভাবে তোলা হবে। কর্মসূচিতে আইপিএফটির প্রতিটি ডিভিশন থেকে অন্তত ৩ জন প্রতিনিধি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রেন টিকিট সহ সমস্ত লজিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ট্রেজারারদের ওপর বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আইপিএফটি নেতৃত্ব। সংক্ষেপে এখানে লিখে রেখেছি, সেটা আমি পরে শোনাচ্ছি আপনাদের সবার সামনে। আগামী 15 ডিসেম্বর 2025 ইন ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস অর্থাৎ NFNS এবং ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ আমাদের আইপিএফটি যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং 125তম সংবিধান সংশোধনী বিল 2019 পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করার দাবিকে সামনে রেখে নতুন দিল্লির যন্তর মন্তর একদিনের সিট ইন ডেমনস্ট্রেশন আয়োজন করা হয়েছে। উক্ত সিট ইন ডেমনস্ট্রেশনে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বা নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে NFNS এর প্রতিনিধি অংশগ্রহণ করবে। ত্রিপুরা থেকে আইপিএফটি পার্টির প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছি। আইপিএফটি পার্টির পক্ষ থেকে TTADC এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন ছাড়াও 125তম সংবিধান সংশোধনী বিল 2019 পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করে ত্রিপুরা বিধানসভার কাউন্সিল অফ মিনিস্টার্স সুপারিশ অনুযায়ী TTADCকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল অর্থাৎ TTC এ উন্নতি করার জন্য দাবি জানানো হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ায় লাভজনক সংস্থা এলআইসি মঙ্গলবার এলআইসির নতুন প্রোডাক্টের আনুষ্ঠানিক প্রচার উপলক্ষে আয়োজিত র্যালিতে এমনটাই জানালেন জীবন বীমা নিগমের কর্মী আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে থাকুক এলআইসি বলেও জানিয়েছেন সংস্থার কর্মী আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ায় লাভজনক সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারতীয় জীবন বীমা নিগম। 1956 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে পথ চলা শুরু হয় জীবন বীমা নিগমের। এরপর থেকে দেশের একটি লাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জীবন বীমা নিগম। আগামী দিনেও রাষ্ট্রায়ত্তেই থাকুক ভারতীয় জীবন বীমা নিগম। মঙ্গলবার শহর আগরতলায় রিলিফ সংগঠিত করে এরকমটাই জানালেন এলআইসির কর্মী আধিকারিকরা। যে এলআইসি যে দারুণ ব্যবসা এবং অর্থনৈতিক ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে সুরক্ষার ব্যাপারে যে অংশগ্রহণ করছে তা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। 1956-এ এলআইসি ন্যাশনাল হওয়ার পর থেকে আজকে 2025 সন পর্যন্ত আমরা 1 নম্বর আগে ছিলাম, এখনও আছি। আগামী দিনে ভবিষ্যতে আমরা ভালো ব্যবসা করব এবং ভারতের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেব, অর্থনৈতিকভাবে আমরা সুরক্ষিত করব এবং আপনাদের মাধ্যমে জীবন বীমা প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার হওয়ায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ধন্যবাদও জ্ঞাপন করেছেন এলআইসির কর্মী আধিকারিকরা। দেখুন, আমি এইভাবে বিশেষ করে আমি বলতে চাই না, প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, সুতরাং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে আমি একটা কথা বলবো,
অক্টোবরের 22 তারিখ থেকে যে জিএসটি উইথড্রন হয়েছে, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। বিশেষ করে আমাদের যারা কাস্টমাররা আছেন, সম্মানিত গ্রাহকরা, ওরা চাইছেন যে জিএসটির জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হয়। তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে মানে আমাদের যে গভর্নমেন্টকে বা বিশেষ করে যে আমাদের অর্থমন্ত্রী আছেন ওনাদের সাধুবাদ দেব যে অত্যন্ত মানে ভালো একটা ডিসিশন হয়েছে এবং আগামী দিনে আমরা বিজনেসটা 2026 সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত সত্তা হিসেবে 70 বছর পূর্ণ করবে ভারতের বৃহত্তম জীবন বীমা কোম্পানি এলআইসি। 40 বছরেরও বেশি সময় ধরে ভারতের জীবন বীমা পরিষেবার উপর একচেটিয়া অধিকার ভোগ করছে এলআইসি। 1999 সালের পর অন্যান্য বেসরকারি খাতের খেলোয়াড়দের দেওয়া হয় বাজারে প্রবেশের অনুমতি, কিন্তু তারপরও গত 25 বছর ধরে জীবন বীমা খাতে তার 1 নম্বর অবস্থান ধরে রেখেছে এলআইসি। 2022 সালে এলআইসিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার এবং এটি পাবলিক অফারের মাধ্যমে ছেড়ে দেয় 3.5% শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের কাছে তাদের 20% পর্যন্ত শেয়ার বিক্রি করার অনুমোদন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সীমার অর্ধেকেরও কম ব্যবহার করা হয়েছে। আগামী কয়েক বছরে সরকারের কাছে এলআইসির শেয়ার 96.5% থেকে হ্রাস পেয়ে 50% হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আগামী বছরগুলোতে বর্তমান স্তর থেকে পর্যায়ক্রমে তার অংশীদারিত্ব কমাতে পারে সরকার বলে নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।